হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমার খুব দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করছি, ঘরের মশারি পর্যন্ত আমার তোলা হয়নি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। আজকে প্রচুর লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর কাজ সারতে তো দেরি হয়ে গেছে। ঘরের মশারিটাও পর্যন্ত এখনো তোলা হয়নি। আমি তাড়াতাড়ি করছি, নিচে যাবো। মা ভাত বসিয়ে দিয়েছে। যে গুগলো আমার দাঁড়িয়ে আছে এখানে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বড় ছেলে স্কুলে চলে গেছে। মশারিটা তুলবো, এবার বিছানাটা গুছাবো, গুছিয়ে নিচে যাবো। প্রচুর দেরি হয়ে গেছে আজকে আমার। মা তো দেখলাম ভাত বসিয়ে দিয়েছে। কটা বাজে? 9:15 বাজে। 15 মিনিট লেট, 15 মিনিট। শীতকালের দিনে এই এক জ্বালা, ঘুম থেকে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না। কাকে হ্যাপি বার্থডে বলছো বাবা? তোমার হ্যাপি বার্থডে দেরি আছে বাবা, প্রচুর দেরি হয়ে গেল, প্রচুর দেরি হয়ে গেল। মা বলবে এখনো আসছে না, কি ব্যাপার? চুল উঠে উঠে সাফ হয়ে গেল। কোনটা মনে আছে তো? বলছে কবেকার জামা। শিগগিরই মশারিটা খুলি। বাবা রে, তোমার জন্য তো, তুমি ঘুমাবা বেলা অব্দি, তুমি মশারিটা তুলতে পারি না তোমার জন্য। চলো নিচে চলো, আমি যাচ্ছি। চলো চলো চলো, তুমি চলো, তুমি চলো, তুমি চলো, তুমি চলো, তুমি নিচে চলো, তুমি নিচে চলো, আমি যাচ্ছি। চলো, বাকি পরে গুছাবো এসে। শিগগিরই চলো, শিগগিরই চলো। তো তারপর নিচে এলাম, নিচে এসে দেখি সত্যিই মা ভাত বসিয়ে দিয়েছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো। 9:15 বাজে। 9টার সময়তে ভাত না বসালে ভাত হয় না টাইমে। 9টার আগে বসাতে পারলে আরও ভালো হয়। তো তারপর আমি মাকে বললাম আমি চালটা নিয়ে আসি, নিয়ে এসে একবারে রান্নাঘরে বসবো। তো আমি এই যে চালটা নিতে আসলাম। আর আজকে হচ্ছে যে আমার বর বলেছে যে খাসির মাংস নিয়ে আসবে, তাহলে সরু চালটা রান্না করো আজকে। সেই জন্য আর কি, মানে কালকে চালের ধানের বস্তাটা ভাঙিয়ে এনেছে, তাই চালটা দেখছিলাম আর কি, যে চালটা কেমন হয়েছে। কারণ যে চালটা আমরা খাই রোজ, সেই চালটার তো প্রচুর মানে পরিমাণে ধান হয়েছে, আবার কাঁকড়। তো এই চালটাই দেখে নিলাম আর কি, কাঁকড় টাকড় আছে কি না। তো দেখছি হ্যাঁ, কাঁকড় রয়েছে। আসলে এই চালটা হচ্ছে, ধানটা ওই কুটি ছিল তো, কুটি পিটিয়ে আর কি ধানটা বার হয়েছে প্রথম, মানে লাস্টের আর কি এটা বাছাই করা। তো সেই জন্যই এর মধ্যে কাঁকড় রয়েছে। যাই হোক, একটু বেছে নিতে হবে। তবে চালের মধ্যে ধান কিন্তু নেই। আসলে এই চালে কিন্তু খুব একটা ধান হয় না, ধান হয় লাল সোনা চালে, যে চালটা আমরা খাই। যাই হোক, চালের মধ্যে দেখছি বেশ বড় বড় সাইজের পাথর, কাঁকড়, মাটি এইসব রয়েছে। কাঁকড় তো আর গলবে না, মাটি নাই গলে যাবে, জলে ধুলেই গলে যাবে, কিন্তু কাঁকড় তো গলবে না। তাই কাঁকড়গুলো ভালো করে বেছে নিয়ে চালটা ধুয়ে নিলাম। তো চালটা ধুয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর জল পুরো ফুটে গেছে একদম। মা অনেকক্ষণ আগে ভাতটা বসিয়েছে। আমার তো ওই যে বললাম না, খুব লেট হয়ে গেছে নিচে নামতে। ওই যে শীতকাল আসলেই আমার বড্ড জ্বালা হয়ে যায়, মানে লেপ কম্বলের ভেতর থেকে না আর উঠতে ইচ্ছা করে না শীতকালে। মানে প্রচুর লেট হয়ে যায় শীতকালে ঘুম থেকে উঠতে, মানে উঠবো উঠবো ভাবি, কিন্তু আর উঠতে পারি না, ওই জন্য দেরি হয়ে যায়। যাই হোক, তো জল পুরো ফুটে গেছে একদম, চাই চাই করে ফুটছে জল। তো এবার চালটা আমি ধুয়ে দিলাম ফটাফট। আর আলু টালু ভাতে যেমন দিই সেরকম আলু ভাতে দিয়ে দিলাম। আর আজকে পালং শাক রান্না করব, কারণ আমাদের মাঠে সেই পালং শাকই আর শেষ হয় না। কাকিমা পালং শাক নিবা নাকি? পালং শাক আছে এক গাদা, নিবা তুমি? নিয়ে যাও। না, অনেক শাক আছে, ভাজা ভালোই লাগে। হ্যাঁ, রসুন রসুন দিয়ে ভাজি।
হ্যাঁ রোজ ভাল লাগে না, বাবা খুব ভালোবাসে খেতে চচ্চড়ি রোজ। কি মোটা মোটা পাতা আজকে এগুলো। হ্যাঁ হ্যাঁ কচি পাতা না, জল বেরোয় যে। কেন গো? কিসের? ব্ল্যাঙ্কেটের ওয়ার করবা? ওয়ার ভাল লাগে করে গায়ে। আমাদের ঘরে যা উৎপাত করে এই তোমার কাকা, এই ধুলো পা এ পা নিয়ে শোয়, তারপরে সোনামণি। আসলে কাকিমা আমাকে জিজ্ঞেস করছে, আমি ব্যস্ত থাকি তো সময় পাই না, তাই জিজ্ঞেস করছে যে তুমি মেশিনে বসার সময় পাবে, কারণ কাকিমা দুটো ব্ল্যাঙ্কেট কিনেছে নতুন, ওগুলোর ওয়ার্ক করবে। যে ব্ল্যাঙ্কেটগুলো আর কি আমরা ব্যবহার করি ওই ব্ল্যাঙ্কেটই ওয়ার্ক, কিন্তু ওই ব্ল্যাঙ্কেটগুলো ওয়ার্ক করলে না কেমন একটা মানে গায়ে দিয়ে আরাম নেই, তাহলে মানে সেই কেনাই বেকার। এত সুন্দর তো তার উপরে যদি একটা কভার পরানো হয় তাহলে কি ভালো লাগবে, সেই মনে হয় যেন কি বলবো সেই লেপের মতন হয়ে যায়। তো তাই আমি কাকিমাকে বলছি ওয়ার্ক করবা তুমি, ওয়ার্ক করলে কি গায়ে নিতে ভালো লাগবে? তো কাকিমা বলছে খুব নোংরা হয় ওই জন্য ওয়ার করবে। তো ওয়ার আমি আগে দুটো করে দিয়েছিলাম, তো সেটাই জিজ্ঞেস করছে যে সময় আছে তোমার, তাহলে ওয়ারগুলো করে দিও। তো আমি বললাম যে হ্যাঁ সময় বার করতে হবে, সময় না থাকলেও বার করে আমি ঠিক করে দেবো। এক ব্যাগ তো পালং শাক এনেছিল, আবার ওদিকে মূলো শাকও এনেছিল, মূলো এনেছে কটা ওই যে পালং শাকে দেওয়ার জন্য। মূলো শাকগুলো রেখে দিলাম, আমার তো মূলো শাক ভীষণ ভালো লাগে, ওদিকে পালং শাক ভালোই লাগে তবে রোজ ভালো লাগে না। তো অনেক পালং শাক এনেছিল বলে আমি কাকিমাকে কটা দিয়ে দিলাম, আর ওই কটা রেখে দিলাম। ওই ননদ আসে না ওই কাকারই মেয়ে, তো কাকার মেয়ের জন্য কটা রেখে দিলাম, ওকে তো দেওয়া হয়নি। সবাইকে মোটামুটি দেওয়া হয়েছে কিন্তু ওকে একবারও দেওয়া হয়নি, তো তার জন্য ওর জন্য কটা রেখে দিলাম। আর আমরা কটা করব, আর কাকিমাকে কটা দিয়ে দিলাম, সব উঠে গেল। তারপরে আবার বললেই মাঠ থেকে নিয়ে আসবে, আমরা তো শাকটাক বিক্রি করব না, ওই অল্প করেই তো লাগিয়েছে, দেখলেই তো তোমরা যে কয় কটা লাগানো রয়েছে পালং শাক, ওই খাওয়ার জন্যই লাগিয়েছে, বিক্রি করার জন্য লাগায়নি। তবে মূলো যেগুলো লাগিয়েছে এত পরিমাণে মূলোর ফলন হয়েছে যেগুলো খেয়েও শেষ হবে না, তাই জেঠু বাজারে নিয়ে যায়, ভোরবেলা বিক্রি করে দিয়ে আসে। আর এমনি তো মূলোর দাম নেই, একদম সস্তা মূলো, তো যাই হোক কত মূলো ফেলে দেওয়ার থেকে বিক্রি করে দেওয়া ভালো। তারপর ওই যে পালং শাকটা করলাম, আর হ্যাঁ ওই যে বড়া ভাজলাম, কটা ধনে পাতা নিয়ে এসেছিলো, ধনে পাতাগুলো কিনে এনেছে, আমি যেগুলো ছাদে লাগিয়েছি ওগুলো বেশ বড় বড় হয়ে গেছে একদম, তবে এখন কাটবো না, আর একটু বড় হোক ডগাগুলো কেটে কেটে নেব। আর ধনে পাতাগুলো কিনে নিয়ে এসেছে, আর ওই যে বললাম না খাসির মাংস এনেছে, ওই ধনে পাতাগুলো দেওয়ার জন্যই নিয়ে এসেছে খাসির মাংসে। আর কটা বড়াও ভাজলাম, ওই ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে কটা বড়া ভাজলাম, জলখাবারে খেয়ে নিল। আর এই যে পালং শাক চচ্চড়িটা করলাম শুধুমাত্র বাবার জন্য, বাবা শাক খেতে খুব ভালোবাসে, আর বিশেষ করে পালং শাক, এই দিয়েই ভাতটা খেয়ে নেয় বাবা। আবার ওদিকে জেঠু আবার খাসির মাংস খায় না, তো তার জন্য জেঠুর একটা ডিম ভেজে বড়া করে এরকম মশলা দিয়ে একটু হালকা করে ঝোল করে দিলাম। আর এদিকে মাংসটা বসিয়ে দেবো, মাংসটা কড়াই করবো, প্রথমে ভেবেছিলাম যে প্রেশার কুকারে মাংসটা কাঁচাই সেদ্ধ করে নিই, দিয়ে কড়াই করব। তো এবার প্রথমে করা হয়নি, মাংসটা সেদ্ধ করা হয়নি, এবার মাংসের মধ্যে তো সে হালকা লোম থাকে, বাছা হয়নি, একটু দেরি হয়ে গেল। এবার রান্না প্রায় সব হয়েই গেছে, আমার উনুনটা কামাই যাবে আবার প্রেশার কুকারে সেদ্ধ করতে গিয়ে, তাই ভাবলাম থাক এর মধ্যে কড়াইই করে ফেলি। তো এই কড়াইয়ের মধ্যে একটু চাপা দিয়ে দিয়ে করবো, মাংস খুব বেশি না 600 মতন মাংস এনেছে, আর মাংসটা চাপা দিয়ে দিয়ে একটু কষবো, তাহলে মাংসটা সেদ্ধ হতে সময় লাগবে না। আর ওদিকে পেঁপে দিয়েছি, পেঁপেটা বাবার জন্য দিয়েছি, আর এমনিতে খাসির মাংস পেঁপে দিলে খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। আমিও খাই একটা পেঁপে একটু আধটু খায় না তা না। তো এবার মাংসটা একটু ঝোলঝোলই করব, কারণ মাংসের ঝোল খেতে তো সবাই খুব ভালোবাসে, বিশেষ করে খাসির মাংসটা। মাংসটা কষিয়ে নিয়ে কিন্তু প্রেশার কুকারে আমি আগে রান্না করতাম, এবার ঠিকঠাক মানে সিটি পড়ে না প্রেশারে, আবার ভর্তি হয়ে গেলে সেই জল টল পড়ে ভর্তি হয়ে যায়। তো এবার যদি ঠিকঠাক মতন সিটি না দিতে পারি, সে এর আগে একবার তাই হয়েছিল, প্রেশার কুকারে মাংস করতে গিয়ে এমন গলে গেছে যে মাংস আমি আর কাউকে দিতে পারছি না, এমন অবস্থা হয়ে গেছিলো। তো তাই জন্য কড়াই করলাম। আর এই যে ধনে পাতা নিয়ে এসেছিলো এই খাসির মাংসে দেওয়ার জন্য, বেশি করে একটু ধনে পাতা দিয়ে দিলাম। আগে আমরা কোনো তরকারিতেই ধনে পাতা খেতাম না, এখন খাই, এখন ডালেতেও খাই, মুসুর ডালে ধনে পাতা দিলে বেশ ভালো লাগে, আর খুব সুন্দর টেস্টি হয় মুসুর ডালটা। তো তার জন্য ধনে পাতাটা এখন ব্যবহার করা হয়, তা না হলে আগে কিন্তু একদম দিতাম না, তরকারিতে ধনে পাতা ইউজ করতামই না। মাংস কড়াইয়ে ধরে যাবে, আর মাংসটা আমি বসিয়ে দিয়ে একদম চাপা দিয়ে বাকি কাজ যা আছে সেই সব কাজগুলো করে নেব। তো আমি আলুগুলো কষিনি মশলার সাথে, একবারে কষিয়ে জল ঢেলে দিলাম, দিয়ে যে আলু পেঁপে একবারে দিয়ে দিলাম। আর পেঁপে থাকলে না মাংস খুব নরম হয়। আবার অনেকে বলে যে খাসির মাংসে একটা সুপারি যখন ফোটে
তো একটা সুপারি নাকি খাসির মাংসে দিলে ওই ফোটার সময় তাহলে নাকি মাংস খুব ভালো নরম হয়। তো আমার আমি কখনো জানি না, করিনি, আমি শুনেছি আর কি। যাই হোক, তো মাংসের মধ্যে কষিয়ে জল ঢেলে বসিয়ে দিয়ে আসলাম, একটা কাঠ দিয়ে আসলাম যাতে টুকটুক করে আর কি ফোটে। তারপর চলে এলাম ছাদে। অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো কাচতে হবে। এবার মাংস হতে তো অনেক সময় লাগবে, আমার এদিকে জামা কাপড়টা কাঁচা হয়ে যাবে। তাই ভাবলাম জামা কাপড়গুলো কেচে নিই। আর রোদ হচ্ছে না কয়দিন থেকে, কেন কে জানে, একদম মেঘলা ওয়েদার হয়ে আছে, ভালো লাগছে না। সকালবেলা তো সময় পাই না আমি কাচার, এমনি দেরি করে ঘুম থেকে উঠেছি, তার উপরে আবার সকালে কাচা। সকালবেলা খুব শীত লাগে, আমি সকালবেলা ঠান্ডা জলে হাত দিতে পারি না একদম। এই বেলায় এই যে হাত পা ভিজে যায়, চান করে নিই, অসুবিধা হয় না, কিন্তু সকালে ভীষণ ঠান্ডা লাগে। সকালে তো চান করতেই পারি না শীতকালে, গরমকালে করি, গরমে অসুবিধা হয় না, কিন্তু শীতকালে দুবার চান করা অসম্ভব। সকালে করি না, বেলাতেই করি, এটা অভ্যাস হয়ে গেছে। অনেকে তো সকালবেলা চান করে, যেমন আমার শাশুড়ি মা সকালবেলা চান করে, যার যা অভ্যাস আর কি। এবার আমার তো করা হয় না, তার জন্য শীত লাগে আমার সকালবেলা চান করতে গিয়ে। যাই হোক, তারপর জামা কাপড় কেচে ওদিকে মেলে দিয়ে আসলাম, ছেলেটাকেও চান করিয়ে দিয়ে আসলাম। আমার গুবলুকে আমি যখন যাই ছাদে তখন ওকে নিয়ে যাই সাথে করে। উঠোনে কোথায় কি করবে তার ঠিক নেই, আমি সাথে করে ওকে ছাদে নিয়ে যাই। তারপর ওকে চান টান করিয়ে দিই, ছাদেতেই প্রত্যেকদিন চান করাই, রোদে দেওয়া থাকে জল, ওই তেল মাখিয়ে একটু রোদে ঘোরে তারপরে ওকে চান করিয়ে দিই। তো ছেলেকে আমি চান করিয়ে দিয়েছি, তারপর নিচে এলাম। নিচে এসে মাংসটা দেখছি খুব সুন্দর সেদ্ধ হয়েছে, তো মাংসটা নামিয়ে দিলাম। আর সত্যি বলতে আমাদের না এখন সময় ভীষণ খারাপ যাচ্ছে। কিছুদিন আগে আমার বরের ওই যে গালটা কেটে গেল, শুকনো বিপদ বলে না, সেই রকম গালটা কেটে কতগুলো সেলাই হয়ে গেল, 3টে না 4টে সেলাই হয়েছিল। ওই যে কথায় বলে না, বিপদ কখনো বলে আসে না, হঠাৎ করে আমার ছেলেটার এরকম হবে আমি কখনো কল্পনা করতে পারিনি। সারাদিন আমি যেমন ব্লগ করি, সকাল থেকে ব্লগ করেছি, তেমনি রান্নাও হয়ে গেছে। খাসির মাংস আমার ছেলে খেতে ভালোবাসে, আমার ছোট ছেলে বড় ছেলে দুজনাই খেতে ভালোবাসে। তা মা মাংস খাবো মাংস খাবো, যখনই রান্না করছি তখনই বলছে মা মাংস এনেছো আমার জন্য, মাংস রান্না করেছো, মাংস খাবো। তা আমি ছেলেটাকে চান করালাম, চান টান করিয়ে আমি বললাম দাঁড়া বাবা, মাংস হয়ে গেছে, আমি কড়াইটা ধুয়ে নিয়ে আসি, দিয়ে তোকে খাওয়াবো। ব্যাস, যে বলা সেই কাজ। আমি বাসন কোসন ধুয়ে নিলাম, ধুয়ে ছেলেটাকে উপরে নিয়ে গেলাম, উপরে নিয়ে গিয়ে ভাত খাইয়ে দিলাম। এবার ভাত খেতে খেতে আমার ননদের মেয়ে আসলো, ননদের ছোট মেয়েটাও আসে মাঝে মাঝে। একটা চেয়ারে ও বলল দিদিভাই তুই আমার পাশে বস, আমার ছোট ছেলে। তো একটা চেয়ারে ও এক সাইডে বসে আছে, ও এক সাইডে বসে আছে। তো আমার ননদের মেয়েকেও আমি একটু করে মাংস খাইয়ে দিচ্ছিলাম, আর গুবলুকেও খাওয়াচ্ছিলাম, খাওয়া প্রায় হয়েই গেছে। তো এবার খেতে খেতে ছেলেটা চেয়ারের মধ্যে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে আমার ননদের মেয়েটাকে মাথার চুলগুলো ধরে ধরে টানছে। এবার আমি বলছি খাওয়া তো যখন হয়ে গেছে তাহলে দিদিভাই তুমি বাড়ি যাও, ভাই এবার ঘুমাবে। তখন খাওয়া হয়েই গেছে আর কি, এবার মুখটা ধুয়ে দেবো। দিয়ে বলতে বলতে ও বাড়ি যাচ্ছে, আর এদিকে আমার গুবলু আর কি দাঁড়িয়ে আছে চেয়ারের ওপর। বলতে বলতে আমি বলছি বাবা বস বস, পড়ে যাবি। বলতে বলতে সঙ্গে সঙ্গে পড়ে গেছে, চেয়ার থেকে পড়ে পাথরের যে বর্ডারগুলো হয় না, ওই বর্ডারে মাথাটা গেছে একদম পুরো ফেটে। আমি বুঝতে পারিনি, তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে জল দিতে গিয়ে পেশেন্টে দেখি একদম গল গল করে রক্ত বার হচ্ছে। আমি তো তখন আমার হাত পা তখন ঠান্ডা হয়ে গেছে, বুঝতে পারছি না কী করবো। তাড়াতাড়ি করে আমার শাশুড়ি মাকে ডাকলাম, ডেকে আমার কাকিমা আমি ওকে নিয়ে তাড়াতাড়ি করে ডাক্তারখানায় গেলাম। ডাক্তার আবার খেতে বসেছে। সেই অবস্থাতেই আর কি একটা আমার কাপড় ছিল, সেই কাপড়টা নিয়ে মাথায় কোনো রকম রক্তটা বন্ধ করার জন্য সে চেপে ধরে নিয়ে গেছি। প্রচণ্ড পরিমাণে রক্ত বেরিয়ে গেছে ছেলের। আমার কিছুদিন জ্বরে ভুগছিল, তারপরে আবার এই অবস্থা। এমন হবে আমি কখনো কল্পনা করতে পারিনি। আমার চোখের সামনে আমার ছেলেটা পড়ে এরকম মাথা ফেটে গেল, আমি ভাবতে পারিনি যে আমার সামনে ছেলেটা এরকম হবে। যাই হোক, তো তারপরে ডাক্তার বললো সেলাই করতে হবে। তো ছেলেটার সেলাই করেছে, ছেলে একদম তাকানো যায় না মুখের দিকে, এমন অবস্থা হয়ে গিয়েছিলো সেলাই করার সময়, খুব কষ্ট পেয়েছে। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ছেলে আমার তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তারপর ছেলে তো সে বাড়ি নিয়ে এসে ব্যথা যন্ত্রণা করছিল, চুপটি করে শুয়েছিলাম আমি ওর কাছে, আর খাওয়া তো সে মাথায় উঠে গেছে একবারে। তো আমার বলার এটাই ছিল যে আমার ছেলে যতদিন না সুস্থ হচ্ছে আমি ব্লগ করব না আর। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর কিছু বলার নেই আমার।